বেশ কিছু খবর আন্তর্জাতিক অঙ্গনে ইরান ইস্যুতে জড়ো হয়েছে, তার ভিতরে বোধহয় একটাও সুখবর নেই। সবশেষ ইরান যে প্রস্তাবটা দিয়েছে তাতেও অসন্তোষ জানিয়েছেন ট্রাম্প। এমনকি ডেমোক্রেটদের আনা যে প্রস্তাব, যেখানে বলা হচ্ছে মার্কিন সেনাদেরকে ইরান থেকে সরিয়ে নিতে হবে, মানে ইরান যুদ্ধে নিয়োজিতদের থেকে সরিয়ে নিতে হবে, সেটাও নাকচ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের মাধ্যমে ইরান একটা প্রস্তাব সাবমিট করার চেষ্টা করেছিল, সেটাও মোটামুটিভাবে বাদ দেওয়া হলো। অন্যদিকে যুক্তরাষ্ট্র নতুন পরিকল্পনা করছে এমন খবরও পাওয়া যাচ্ছে। যুদ্ধ কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ রাকিব, আপনাকে এবং সংশ্লিষ্ট সবাইকে। আসলে যুদ্ধ তো মার্কিন যুক্তরাষ্ট্র এখন এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এটা আসলে যতটা না মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ, তার চেয়ে বেশি ইসরায়েলের যুদ্ধ। আপনি দেখবেন যে অলরেডি সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েল তার প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে ইরানি আক্রমণ থেকে রক্ষা করার জন্য। কারণ এখানে যে বিষয়টা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করতেছে বা করতে চাচ্ছে সেটা হচ্ছে কি একটি সাংঘাতিক রকম চাপ সৃষ্টি করা ইরানের উপরে, যাতে ইরান দ্রুত সময়ের মধ্যে একটি চুক্তিতে আসে। আসলে চুক্তিতে আনার জন্যই কিন্তু ইরানের উপর চাপ প্রয়োগ হচ্ছে। তবে হ্যাঁ, এটাও হতে পারে যে আক্রমণ হতেও পারে, এটারও একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে মনস্তাত্ত্বিকভাবে ইরানকে চাপ 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 সৃষ্টি করা এবং ইরান যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা বা যে চুক্তি সেটাতে নিয়ে আসার জন্য। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, আমি এটা আপনার সাথে আগেও শেয়ার করেছিলাম। এখানে আরেকটি কথা বলি, এখানে পরমাণু অস্ত্রের নিউক্লিয়ার উইপন্স এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে শুধুমাত্র লোক দেখানো, সেটা হচ্ছে কি মানে ডিজিউর, মানে এটা হচ্ছে যে তাত্ত্বিক কথাবার্তা, কিন্তু প্রেক্ষাপটটা হচ্ছে ভিন্ন। সে প্রেক্ষাপটটা হচ্ছে কি খনিজ সম্পদ, বিশেষ করে ইরানের খনিজ সম্পদকে নিয়ন্ত্রণে নেওয়া, পাশাপাশি মিডল ইস্টের গালফ স্টেটভুক্ত যে ফারস্য উপসাগরের রাষ্ট্রগুলোর যে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ, তেল এবং গ্যাস, সেটার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এটাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য। এখানে পরমাণু অস্ত্র কিন্তু মৌলিক বিষয় না, মৌলিক বিষয় হচ্ছে খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং যেগুলো আছে সেগুলোকে কন্টিনিউ করা। সেটার জন্যই কিন্তু ইরানের উপরে এই সমস্ত প্রোপাগান্ডা এবং ইস্যু আনা হচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম, যখন ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যখন কাউকে প্রতিপক্ষ মনে করতেন, তখন কিন্তু তিনি একটা মিথ্যা ফলস নেগেটিভ তৈরি করতেন এবং সেটাকে ইস্যু দেখিয়ে তাদেরকে পানিশমেন্ট দিতেন, অথবা হত্যা করতেন, অথবা জেলে নিয়ে যেতেন। এই ধরনের ঠিক ইরানের ক্ষেত্রেও একটা ফলস নেগেটিভ তৈরি করে এর নিউক্লিয়ার উইপন্স, আপনি আগের যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রশাসন, সেখানে কিন্তু আপনি দেখবেন না যে আপনি একেবারে যথার্থ বলেছেন। কারণ আমরা কিছুদিন আগে খোদ মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের একটা ইন্টারভিউ দেখছিলাম এবং তিনি সরাসরি বলে দিয়েছেন যে যদি আমরা ইরান যুদ্ধে জয়ী হতে পারি তাহলে আমরা প্রচুর অর্থ আয় করতে পারবো, এবং তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে বিশ্বের 36% তেল যেখানে মজুদ আছে সেই অংশীদারিত্ব আমরা পেতে যাচ্ছি। এটা একটা সুখবর বটে, তার দিক থেকে তিনি বলছিলেন। আমি আপনার কাছে দুটো চাপের কথা জানতে চাই। প্রথমত, বলা হচ্ছে যুদ্ধ বিরতি বা এরকম একটা শান্তি চুক্তির অবস্থায় পৌঁছাতে হবে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিক থেকে একটা প্রেশার আছে। আবার অনেকে বলছে এটা আসলে ইরানের একক সিদ্ধান্ত না, কারণ ইরানের পেছনে আসলে চীন কিংবা রাশিয়ার একটা ইয়েস কার্ডের প্রয়োজন। অর্থাৎ তারা যদি সম্মতি দেয় তাহলে ইরান হয়তো সেই চুক্তিতে স্বাক্ষর করতে পারে। আমরা কি এতে বিশ্বাস করব? আমি এখানে ধন্যবাদ আপনাকে। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি তারা $25 বিলিয়ন খরচ করেছে, এবং এটা যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ হয় তখন সেটা কিন্তু বিলিয়ন না, সেটা ট্রিলিয়নে চলে যাবে। মানে ধরেন 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর যদি তারা গ্রাউন্ড ইনভেশনে যায়, সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জিততে পারবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের কোনো পরিকল্পনা নাই যে তারা গ্রাউন্ড ইনভেশনে যাবে। এবং তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে কি স্বল্প সময়ের মধ্যে, 1 সপ্তাহ কিংবা মাসখানিকের মধ্যে তারা দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধটা শেষ করবে এবং তারা একটা ন্যারেটিভ তৈরি করবে যে হ্যাঁ, আমরা যুদ্ধে জয় হয়েছি এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে, সেজন্য আমরা এখন আমাদের যে সৈন্য সামন্ত, আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী আমরা উইথড্র করেছি এবং যুদ্ধ সমাপ্ত, এবং একতরফাভাবে তারা যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে। সেটা আরেকটা হচ্ছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি সেখানে ফার্দার যদি এসকেলেট করে, যুদ্ধ যদি তারা পুনরায় শুরু করে, সেক্ষেত্রে ইরান যেটা করবে সেটা হচ্ছে ইরান তার যে পূর্ণ শক্তি নিয়ে কিন্তু ইরান আক্রমণ করবে। এবং বিশেষ করে মিডল ইস্টের পারস্য উপসাগরীয় রাষ্ট্রগুলোর যে আপনার এই যে তাদের যে পানি শোধনাগার এবং তাদের যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে হামলা করবে, ফলে এখানে একটা ম্যাসাকার পরিস্থিতি তৈরি হবে। ফলে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, আমি যে কথাটা বলবো, এই যুদ্ধ বন্ধ হবে,
অবশ্যই বন্ধ হবে। এবং যুদ্ধ শান্তি চুক্তি, এই যে চুক্তি হবে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু এই যুদ্ধ বন্ধ হবে। কেন যুদ্ধ বন্ধ হবে? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এই যুদ্ধ, ইসরায়েলের পক্ষে এই যুদ্ধে চালিয়ে নেওয়া সম্ভব না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো, তাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ, তাদের রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত খারাপ, তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের যে আমদানি রপ্তানি সম্পূর্ণ এটা ধ্বংস এটা হয়ে এটা যাবে। বোঝা যাচ্ছে সেজন্য বাস্তবতায় যুদ্ধ বন্ধ হবে, কিন্তু সেটা কবে, এটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। মেডিসিন পলাশ, আপনি যদি কিছু জানতে চান ছোট করে। না, আমি এখানে একটু কথা বলতে চাই। সেটা হলো যে দেখেন, আমি এই যুদ্ধটাতে আপনি যেটা প্রশ্নটা করছিলেন আগে, আমি নিজে একটা সিরিজ লিখছি যে আমেরিকা চায়নার বিরুদ্ধে লড়ছে, ইরান বলির পাঠা। বেসিক্যালি আমি যুদ্ধটাকে এইভাবে দেখার চেষ্টা করছি। এই বিশ্লেষণ এখানে করার আপনার যে সময় আছে তার মধ্যে নাই। ছোট করে বলবেন, কারণ আপনার কথা বিপরীতে আমি আবার একটু ডক্টর আকাশ আহমেদ একটা মন্তব্য নিতে চাই। তো এই যে আজকে দেখেন যে আমি সর্বশেষ যেটা, ফ্রান্স বলেছে যে তারা হরমুজ প্রণালী ওপেন করার জন্য হয়তো একটা শক্তি প্রয়োগের পরিকল্পনা করছে। এর আগে আমরা ব্রিটেনের প্রধানমন্ত্রীকে বলতে শুনেছিলাম, তিনি বলেছিলেন যে তারা বহুদেশীয় একটা বাহিনী তৈরি করছে যাদের দিয়ে বাইফোর্স হরমুজ প্রণালী খুলতে যাবে। আমি মনে করছি যে ওই পরিকল্পনারই একটা অংশ ফ্রান্সের মাখো যেটা বলেছেন সেটার একটা অংশ। কাজে এই জিনিসটা আসলে কি পর্যায়ে ফর্মুলেট করবে সেটা কিন্তু একটা পরিণতির দিকে যাবে। আমার কাছে মনে হয় যে ট্রাম্প কিন্তু শুরুতেই চেয়েছিলেন যে তার সহযোগীরা তার পাশে এসে দাঁড়াক, তিনি কিন্তু পান নাই। তিনি হয়তো অপেক্ষা করছেন সহযোগীদের আনার জন্য, তিনি হয়তো নতুন অস্ত্র ইনস্টলেশনের চেষ্টা করছেন, যেটা আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি। ইরানও যে বসে আছে তা তো না, ইরানও কিন্তু নতুন অস্ত্র ইনস্টলেশন করছে, নতুন আনছে। আমরা প্রতিদিনই চায়না থেকে বিপুল পরিমাণ সমস্যার আসতে দেখছি, সেগুলো একটা ব্যাপার যাচ্ছে। দ্বিতীয়ত দেখেন যে কোথায় এই যে আমেরিকাকে কেন এই অবরোধ আরেকটা করতে হলো। ইরান তো হরমুজ প্রণালী অবরোধ করেছে, বাট আমেরিকাকে কেন করতে হলো? সেটা হলো, ইরান একটা খুব দারুণ কার্ড খেলেছিল। সে ইউরোপের সাথে একটা চুক্তিতে একটা আলোচনা শুরু করেছিল ব্যাকডোরে, যে আমেরিকা আমাকে স্যাংশন দিয়েছে, তোমরা এটা ফলো করছো, বাট তোমরা যদি এই স্যাংশনটা তুলে নাও তাহলে আমি হরমুজ প্রণালী দিয়ে তোমার জাহাজটা বের করে দেবো। হ্যাঁ, আমি একেবারে শেষ মুহূর্ত চলছে, তো এক মিনিট লাস্টে আমি একটু অধ্যাপক ডক্টর আকাশ আহমেদের সবশেষ মন্তব্যটা নিয়ে আলাপটা শেষ করব। সেটা হচ্ছে যে যুদ্ধবিরতি বা যুদ্ধ শেষ হওয়ার সময়ের দাবি, কিন্তু অনেকগুলো জটিলতা এখানে আছে। প্রথমত, খোদ আমেরিকার প্রতি আসলে ইরানের কোনো বিশ্বাস নেই, কারণ যুদ্ধ বিরতি নিয়ে আলোচনার মাঝখানেই কিন্তু এই হামলাটা শুরু হয়েছে। কাজে সেই জায়গা থেকে বিশ্বাস তখনই শেষ হয়ে গেছে। অন্যদিকে ইসরায়েলের ভূমিকাও প্রশ্নবিদ্ধ, এবং অন্যান্য দেশগুলো আসলে চাপ দিচ্ছে। কিভাবে আসলে যুদ্ধ বন্ধটা হবে? ছোট করে। ধন্যবাদ। যুদ্ধটা আপনি দেখুন, আমরা যদি গত বছরের যদি ভারত পাকিস্তান যুদ্ধ দেখি, তখন কিন্তু আপনি ভারত কিন্তু অনেক বড় রাষ্ট্র, 150 কোটি মানুষের দেশ, এবং ভৌগোলিকভাবে পাকিস্তানের 4-5 গুণ বড়, এবং তাদের পার ক্যাপিটা ইনকাম বলেন, সব দিক থেকে ভারত অনেক অনেক দূরে গিয়ে, কিন্তু পাকিস্তানের সাথে কিন্তু শেষ পর্যন্ত তাদের চুক্তিতে আসতে হয়েছে। কাজেই এই ইরানের ক্ষেত্রে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনি চায়নার কথাই যদি বলি, চায়না, আমি এখানে আরেকটি কথা বলি, এই যে রোহিঙ্গা ইস্যুর কথাটা আসছে, মিয়ানমারকে আমরা সামরিকায়ন করে মিয়ানমারকে আমরা পরাস্ত করা সম্ভব না, কারণ ভারত এবং চায়নার যে স্বার্থ, মিয়ানমার কেন্দ্রিক যে স্বার্থ, সেটা চরিতার্থ করতে গিয়ে কিন্তু তাদেরকে ইভ্যাকুয়েট করে বাংলাদেশে পাঠানো হয়েছে। এটার জন্য বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রনীতি দেয় কিভাবে দেয় বাংলাদেশ সরকার। ওই আলাপে যাব না, শুধু এটুকু বলেন যে এই যুদ্ধবিরতি যদি হয়, যুদ্ধটা যদি বন্ধ হয়, আমরা কি সেদিন বলতে পারবো যে নিউ ওয়ার্ল্ড অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে, যেটা নিয়েই আসলে এত আলাপ? রাইট, এক্স্যাক্টলি। নিউ ওয়ার্ল্ড অর্ডার বলতে, আপনি যখন ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ যখন বন্ধ হবে, তখন চতুর্থ পরাশক্তি হিসেবে ইরান আবির্ভূত হবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী ইকোনমিক ইম্পেরিয়ালিজম, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ ওভারনাইট পরাস্ত হবে না, কিন্তু নতুন একটি মেরুকরণ তৈরি হবে বিশ্ব আন্তর্জাতিক অর্থনীতিতে এবং রাজনীতিতে। সেটা কি? এখন ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আপনি জাপান, চায়না, কোরিয়া, হংকং, তাইওয়ান, তারপর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্য ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে। সেই জন্য তারা যদি ওভারনাইট যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যদি ডলার উইথড্র করে, তখন কিন্তু ডলারের ইনফ্লেশন হবে, যেটার চাপ পড়বে বিনিয়োগকারী দেশগুলোর উপর। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমিক ইম্পেরিয়ালিজম ওভারনাইট হবে না।
কলাপস করবে না, কিন্তু তার যে রাজনৈতিক সাম্রাজ্যবাদ সেটা কলাপস হবে এবং আস্তে আস্তে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ জি। পরাস্ত আসলে হবে আসলে এবং এই আপনার এই প্রোটোকল নতুন আলাপটা মেরুকরণ। আরো দীর্ঘক্ষণ শুনতে ইচ্ছা করছে, কিন্তু সময়টা একেবারেই শেষ, কিন্তু আমরা আসলে মূল বার্তাটা পেয়ে গেছি।